তারপরে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় জানলে এটা একটু ভালো হতো। তো এই অধ্যায়টা আলহামদুলিল্লাহ ভালো। রেদওয়ান আহমেদ রোমান, কেমন আছো? ও ও আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, খুবই ভালো একটা ছেলে। ঠিক আছে, ওকে, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি। দেখো, আমাদের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। ভাইয়া, আমি কোনো একটা বিষয় পড়ানোর আগে যদি আমি সেটা সম্বন্ধে না জানি তাহলে কিন্তু আমাদের হবে না। তাহলে আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি, খেয়াল করো। আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক হিসাব, যেটাকে আমরা ব্যাংক হিসাব বলি। মনে করো, ধরো তোমার নাম হচ্ছে রহমান, তোমার একটা প্রতিষ্ঠান আছে রহমান ট্রেডার্স। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। তো এই রহমান ট্রেডার্স কি করে? ব্যবসা করে। তো ব্যবসা করলে সে সব ব্যবসা কি নগদে করে? না, তার মালগুলা কিন্তু সে মাঝে মধ্যে বাকিতে বিক্রি করে, মাঝে মধ্যে সে চেকে বিক্রি করে। তো চেকে বিক্রি করলে মানে সে চেকের মাধ্যমে বিক্রি করে, অর্থাৎ সে চেক পায় আবার পণ্য বিক্রি করে। অর্থাৎ তুমি ধরো আমার কাছে পণ্য বিক্রি করছো, আমি তোমাকে 10,000 টাকার একটা চেক দিলাম। এই চেকটা কোথায় জমা হবে? তুমি এই চেকটা তোমার ব্যাংক হিসাবে জমা দিবা। খেয়াল করো। তো এই বিষয়টার জন্য প্রত্যেকটা ব্যবসায়ের একটা আলাদা কি থাকে, ব্যক্তিগত ব্যবসায়ের একটা ব্যাংক হিসাব থাকে। তো ব্যবসায়ের যাবতীয় যত চেক সংক্রান্ত লেনদেন সবগুলা কিন্তু ব্যাংক হিসাবে হয় যোগ হয়, না হয় বিয়োগ হয়। কিভাবে বিয়োগ হয়? ব্যবসায়ী যদি কারো কাছ থেকে চেক পায়, চেক প্রাপ্তি, তাহলে সেটা ব্যবসায়ের ব্যাংক হিসাবে বাড়বে না কমে, বলো তো ভাইয়ারা? বাড়ে। তাহলে সে এই চেক প্রাপ্তি হলে তার ব্যাংকে টাকা বাড়বে, সে যোগ করবে। আবার কাউকে যদি ব্যবসায়ী চেক প্রদান করে, যেটাকে আমরা চেক ইস্যু বলি। ধরো তোমার একজন পাওনাদার, তুমি রহমান, তোমার একজন পাওনাদার তোমার কাছ থেকে ধরো 20,000 টাকা পেতো। তো তাকে তুমি নগদ টাকা না দিয়ে কি দিয়েছো? চেক দিয়েছো। তাহলে তোমার কিন্তু চেক ইস্যু করা হয়েছে তার বরাবর, তোমার পাওনাদার বরাবর। তাহলে তোমার এখানে চেক ইস্যু হয়েছে, তাহলে চেক ইস্যু হলে তার ব্যাংক হিসাব থেকে টাকাটা কমবে। এই বিষয়ের জন্য মূলত তার কিন্তু একটা আলাদা ব্যাংক হিসাব থাকে। তো একটা বিষয় আমরা এখন ক্লিয়ার হব। দেখো, আমি খুবই সুন্দরভাবে জিনিসটা বলতেছি। নর্মালি একটা বিষয়, আমাদের ব্যবসায়ীর একটা হিসাব থাকে, সে যত টাকা নগদে পায়, নগদে সে যত টাকা পাবে, খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ। সেই নগদ টাকাগুলো সে কোথায় লেখে? সে একটা বইতে লেখে, যে বইটার নাম আমরা কি জানি? নগদান বই। আমরা সবাই এটাকে চিনি। নগদান বইতে ভাইয়া কি লেখা হয়? নগদান বইতে আমরা জানি দুইটা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক, আমরা সবাই জানি। তো ব্যবসায়ী যদি কারো কাছ থেকে চেক পায়, তাহলে সে টাকাটা নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংক হিসাবকে ডেবিট করে। আবার সেম ভাবে ব্যবসায়ী যদি কাউকে চেক প্রদান করে, তাহলে সে নগদান বইতে কি করে? ওই চেকটাকে ক্রেডিট করে। খেয়াল করবা, কারণ সে তো চেকটা দিয়ে দিছে, তার মানে তার ব্যাংক থেকে টাকাটা কমে যাবে। এখন এই ব্যবসায়ীর জন্য, প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য ব্যাংক একটা আলাদা হিসাব রাখে, যেটাকে আমরা বলি ব্যাংক বিবরণী। অনেকে এটাকে পাস বই বলে। তাহলে ব্যাংক বিবরণী বা পাস বই কার বই? এটা হচ্ছে ব্যাংকের একটা বই, যে বইতে ব্যবসায়ীর যাবতীয় চেক সংক্রান্ত জমা এবং উত্তোলন লেখা হয়। অর্থাৎ ব্যবসায়ী যে টাকাটা জমা দিবে, ব্যাংক সেটাকে কি করবে? জমা করবে। আবার ব্যবসায়ী যে টাকাটা আরেকজনকে দিয়ে দিবে, ব্যাংক সেটাকে কমাবে, চেক সংক্রান্ত লেনদেনের জন্য। খেয়াল করবা, এই বিষয়টা বুঝতে হবে। তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে বলবা। তাহলে নগদান বইতে কি লেখে ব্যবসায়ী? চেক পেলে। আর চেক ইস্যু করলে ব্যবসায়ী কি করে? ক্রেডিট করে। ঠিক এই ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ীর এই চেক সংক্রান্ত লেনদেনের জন্য একটা বিবরণী বা একটা বই তৈরি করে, যেটাকে আমরা বলি ব্যাংক বিবরণী বা পাস বই। এই ব্যাংক বিবরণী বা পাস বইয়ে কি করে? ব্যবসায়ী যত টাকা জমা রাখে তারাও তত টাকা জমা রাখে, তবে ব্যবসায়ী যেটাকে ডেবিট করে তারা সেটাকে কি করে ভাইয়া? ক্রেডিট করে। কেন ক্রেডিট করে? ধরো তুমি একজনের কাছ থেকে 500 টাকা পেয়েছো বা 5,000 টাকা পেয়েছো, চেক পেয়েছো, তাহলে তোমার ব্যাংকে নগদান বইতে ব্যাংক কি করবো? আমরা ডেবিট করব। কারণ এটা তোমার জন্য একটা সম্পদ, তুমি তোমার দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছো। কিন্তু খেয়াল করো ভাইয়া, তোমার এই টাকাটা কোথায় জমা হবে? তোমার ব্যাংকে জমা হবে। ব্যাংকের জন্য সেটা কি? তোমার টাকা ব্যাংকের কাছে জমা থাকলে ব্যাংকের দায় বাড়ে, তো ব্যাংকের জন্য সেটা দায়। তোমার জন্য যেটা সম্পদ,
তোমার টাকাটা যদি ব্যাংকে জমা থাকে ব্যাংকের জন্য সেটা দায়, কারণ সেই টাকাটা ব্যাংকের না, তোমার টাকা। ব্যাংক জমা রাখছে, তুমি যখনই তার কাছ থেকে চাইবা তখনই ব্যাংক তোমাকে দিয়ে দিবে। সেজন্য আমরা যেটাকে ডেবিট করব ব্যাংক সেটাকে ক্রেডিট করবে দায় হিসাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, নগদান বইতে যেটা ডেবিট হবে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট হবে। বুঝছো কিনা তোমরা? একটু বলো তো এই কথাটা বুঝছো কিনা? ব্যবসায়ী নগদান বইতে চেক পেলে ডেবিট করে, আর ব্যাংক ব্যবসায়িক টাকা জমা হলে সেটাকে কি করে, ক্রেডিট করে। এতটুকু বুঝছো কিনা তোমরা একটু আমাকে জানাও। যারা লাইভে আছো একটু জানাবা অবশ্যই। পাশাপাশি আমি একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, অবশ্যই তোমরা একটু লাইভটাকে যদি সম্ভব হয় বন্ধু বান্ধব বা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও। এই ক্লাসটা দেখলে তাদেরও অনেক হেল্প হবে, তাদের জন্য ভালো হবে, অনেকের জন্য ভালো হবে। কারণ একটা বিষয় মাথায় রাখো, এই জাতীয় ক্লাস কিন্তু অনেকে পাবে না। হ্যাঁ, সো তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু হেল্প করো। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি প্রয়োজনে এই অধ্যায়টার জন্য তোমাদেরকে অনেকগুলা ক্লাস দেব, ধরে ধরে বুঝাবো যাতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। ওকে, তাহলে আমরা যে বিষয়টা কথা বলেছি খেয়াল করো, ব্যবসায়ী যেটা ডেবিট করবে ব্যাংক সেটা ক্রেডিট করবে। আবার ব্যবসায়ী যদি কোনো কারণে, ধরো ব্যবসায়ীর একটা টাকা চলে গেছে, আরেকবার বোঝান। আচ্ছা ওকে, আমি আরেকবার বোঝাচ্ছি। আমরা একটু এই এই পাশে আসি, এখানে চলে আসি। ধরো আমরা নগদান বই যারা করেছি তারা এই বিষয়টা জানি যে আমাদের নগদান বইতে কি থাকে ভাইয়া, নগদান বইয়ের ডেবিট পাশে, এটা একটা নগদান বই, নগদান বই দুইটা পাশ থাকে, একটা হচ্ছে ডেবিট পাশ আর একটা হচ্ছে ক্রেডিট পাশ। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো নগদান বইয়ের ডেবিট পাশে সাধারণত আমরা যদি কারো কাছ থেকে চেক পাই, মানে আমাদের যদি ব্যাংকের জমা হয়, ব্যাংক জমা, তখন আমরা ডেবিট করি। তো আমি যদি ধরো তুমি তোমার দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পেয়েছো, তো 10,000 টাকা পেয়েছো তুমি নগদান বইতে ডেবিট করবা। কারণ চেক পেলে আমরা যাবেটা কি করি, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তার মানে আমরা নগদান বইতে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখি, এটা আমরা সবাই জানি। তো আমি যে টাকাটা আমার দেনাদার কাছ থেকে পাইছি এটা কোথায় জমা হবে, মূলত আমার নগদান বইতে তো আমি জমা করছি। এটা ওই আমার যে নগদান বইয়ের বিপরীতে একটা হিসাব আছে, কি হিসাব, পাস বই বা ব্যাংক বিবরণী। এই পাস বই বা ব্যাংক বিবরণীতে তারা কি করবে, তারা এটাকে ক্রেডিট করবে। কেন ক্রেডিট করবে খেয়াল করো, কারণ আমার কাছে যেটা ব্যাংক জমা, যেটা আমার জন্য সম্পদ, যেটা আমার জন্য সম্পদ, এটা তাদের জন্য ভাইয়া এই ব্যাংক জমাটা দায়। কারণ কি, এই টাকাটা মূলত আমার টাকা কিন্তু ব্যাংকে জমা আছে, সো ব্যাংক কর্তৃপক্ষ আমার কাছে দায়বদ্ধ। সেজন্য মাথায় রাখবো, আমাদের নগদান বইতে আমরা যেটাকে ডেবিট করব, ব্যাংক সেটাকে তার বইতে কি করবে, ক্রেডিট করবে। যাদের আব্বু আম্মু আছে বা যাদের দেখবা হচ্ছে তোমাদের কারো ব্যাংক অ্যাকাউন্ট আছে, দেখবা তোমার অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে তারা সেটা ক্রেডিট লেখে। ক্রেডিট মানে হচ্ছে তোমার জমা, তাদের দায়। তার মানে আমাদের নগদান বইতে, ব্যবসায়ী নগদান বইতে যেটা ব্যাংক জমা ডেবিট হবে, ব্যাংকের যে বই সেই বইয়ের নাম হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই, যেটা ব্যবসায়ীর জন্য তারা খোলে। তাহলে তারা সেখানে কি করবে, আমার জমাটা তারা সেখানে ক্রেডিট করবে। এটা বুঝছো কিনা? আমাদের লাবণ্য, এটা বুঝছো কিনা একটু বলো তো, যে আমাদের যেটা ব্যবসায়ী আমরা যেটাকে ডেবিট করব ব্যাংক সেটাকে কি করবে, অবশ্যই অবশ্যই ক্রেডিট করবে। সেম একইভাবে একটা বিষয় তোমরা মাথায় রাখো, আমরা যদি কাউকে চেক দিই, ধরো তুমি একজন ব্যবসায়ী, জাস্ট নিজেকে হিসাব বিজ্ঞান করার সময় নিজেকে সবসময় একজন ব্যবসায়ী চিন্তা করবা, আর এই নিজেকে ব্যবসায়ী চিন্তা করে কাজটা করবা। তাহলে তুমি ধরো কাউকে চেক দিয়েছো, ধরো আমি তোমার কাছ থেকে 20,000 টাকা পাবো, 15,000 টাকা পাবো। তো আমি তোমার কাছ থেকে টাকা চাইতে গেলাম, আমি তোমাকে ভাইয়া পাওনাদার, আমি তোমার পাওনাদার। তো তুমি আমাকে কি করছো, যে ভাই আমার তো টাকা নাই, আমার কাছে চেক আছে, আপনি আমার কাছ থেকে চেক নিয়ে যান, আমি আপনার বরাবর একটা চেক ইস্যু করলাম বা আমি আপনাকে একটা চেক দিলাম। তাহলে তুমি আমাকে ধরো 15,000 টাকার একটা চেক দিয়ে দিয়েছো, তাহলে নগদান বইতে তোমার ক্রেডিট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে নগদান বইতে তুমি কমাচ্ছ, কারণ তুমি তোমার পাওনাদারকে চেক প্রদান করেছো, খেয়াল করবা। এখন ব্যাংক কর্তৃপক্ষ কি করবে ভাইয়া, এই চেকের টাকাটা তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যাবে, তাহলে ব্যাংক সেটাকে কি করবে, ব্যাংক যেমন জমা করলে, তুমি জমা করলে ক্রেডিট করে, তোমার কোনো খরচ হলে বা তুমি যদি কাউকে পরিশোধ করো, ব্যাংক সেটাকে কি করে দিবে, ব্যাংক সেটাকে অবশ্যই অবশ্যই ডেবিট করে দিবে। দ্যাটস ওয়াই ব্যাংক
এটাকে কি করবে, এই পাওনাদারকে চেক ইস্যুটা ডেবিট করে দিবে। ক্লিয়ার কিনা, আমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলি। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছালাম, সেটা হচ্ছে আমরা নগদান বইতে যেটাকে কি করব বলো, আমরা নগদান বইতে যেটাকে ডেবিট করব বা জমা করব, ব্যাংক সেটাকে তার বইতে অর্থাৎ ব্যাংক বিবরণীতে বা পাস বইতে ক্রেডিট করবে। আমরা নগদান বইতে যেটাকে ক্রেডিট করব, ব্যাংক তার বইতে সেটাকে ডেবিট করবে। আমরা সবাই এতটুকু ক্লিয়ার কিনা, যারা এতটুকু ক্লিয়ার তারা আমরা একটু অবশ্যই বিষয়গুলা বলি, কারণ এই বিষয়গুলো আমাদের জানাটা খুবই জরুরি ভাই। কারণ এটা তুমি যত জানবা তত তোমার জন্য ভালো হবে, এটা তুমি যত না জানবা তত তোমার জন্য খারাপ হবে। কারণ এই অধ্যায়ের সবচেয়ে মেইন কনসেপ্ট হচ্ছে এটা। কিছুক্ষণ পরে যখন আমরা অঙ্কতে যাব বা প্রবলেম সলভ করতে যাব, তখন দেখবো যে আমাদের এই বিষয়টা নিয়ে অনেক ধরনের অনেক প্রবলেম তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যখন ক্লিয়ার হবা আমাকে ক্লিয়ার লিখে একটা মেসেজ দিবা। আর আমি রিকোয়েস্ট করব যারা আমাদের জুম অ্যাপের যাদের লিংক আছে তারা সরাসরি আমার সাথে যুক্ত হয়ে তোমরা চাইলে যেটা করতে পারো, এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে যুক্ত হয়ে যাবা, জাস্ট সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। এফবিতে তো সরাসরি কথা বলা যায় না, কমেন্ট করতে পারো। সো এখানে সরাসরি কথা বলতে পারবা। ওকে, সো আমি এতটুকু এতটুকু তোমাদের কাছ থেকে আশা করব। তোমরা যাতে মানে কি বলে, তোমরা যাতে ধৈর্য হারা না হয়ে আমরা কন্টিনিউয়াস ক্লাসটা করতে পারি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবো যারা, তারাই কিন্তু ক্লিয়ার হয়ে যাব। তাহলে সোজা কথা হচ্ছে আমরা নগদান বইতে যেটাকে ডেবিট করব, খেয়াল করো, ব্যাংক সেটাকে কি করবে, ব্যাংক সেটাকে, এই যে আমাদের দেখো আমরা একটা নগদান বই নিলাম, এটা এই নগদান বইয়ের ডেবিট পাশে কি লিখলাম ভাইয়া, ব্যাংক জমা। খেয়াল করো, আর ব্যাংকের যে বইটা আমাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ যে বইটা খোলে সেটার নাম পাস বই বা ব্যাংক বিবরণী। ব্যাংক ব্যাংক জমাটা কোথায় করে, ক্রেডিট করে। অর্থাৎ আমরা যেটাকে ডেবিট করি ব্যাংক সেটাকে ক্রেডিট করবে। আমরা যেটাকে ক্রেডিট করব, দেখো আমাদের ক্রেডিট পাশে ব্যাংক জমাতে লিখত, ব্যাংকের ডেবিট পাশে ব্যাংক জমাতে লিখত। সোজা কথা কি ভাইয়া, আমি আবার বলি, আমরা যদি নগদান বইতে যেটাকে আমরা ডেবিট করব, এটা হচ্ছে আমাদের জন্য জমা, তার মানে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে কি, ব্যাংক জমা। আর নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে ভাইয়া ব্যাংক জমাতিরিক্ত, মানে এটা আমাদের খরচ। আবার আমাদের খরচটা ব্যাংক কেটে রাখবে, তখন ব্যাংক সেটাকে কি করবে, ডেবিট করবে। কারণ আমরা সবাই জানি ডেবিট মানে হচ্ছে খরচ, ব্যাংকের খরচ। আবার ব্যাংক আমাদের যেটা জমা সেটাকে ব্যাংক জমা করবে কোন পাশে, ক্রেডিট পাশে, দায় মনে করে। তাহলে সোজা কথা এক লাইনে যদি বলা যায়, আমাদের সকল প্রকার জমা ডেবিট হবে, ব্যাংকে কি হবে সেটা ক্রেডিট হবে। আমাদের সকল প্রকার খরচ বা উত্তোলন আমাদের এখানে ক্রেডিট হবে, ব্যাংকে ডেবিট হবে। ক্লিয়ার, আমরা সবাই এতটুকু সবাই ক্লিয়ার হলে আমরা মোটামুটি সামনে চলে যাব। তাহলে এখান থেকে আমরা নগদান বই বা ব্যাংক বিবরণী করতে গিয়ে আমরা কয়টা জের পেয়েছি, টোটাল 4টা জের পেয়েছি। দেখো 4টা জের কি কি, আমরা নগদান বইয়ের 2টা জের পেয়েছি। বলো তো নগদান বইয়ের 2টা জের কি কি ভাইয়া, নগদান বইয়ের 2টা জের হচ্ছে, একটা হচ্ছে ডেবিট জের আর একটা হচ্ছে কি জের, ক্রেডিট জের। তোমরা সবাই একটু খেয়াল করো, আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে নগদান বইয়ের 2টা জের, একটা হচ্ছে ডেবিট জের আর একটা হচ্ছে কি জের, ক্রেডিট জের। আবার ব্যাংক বিবরণীরও 2টা জের। তাহলে নগদান বইয়ের 2টা জের কি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ব্যাংক বিবরণী বা পাস বইয়েরও 2টা জের, একটা ডেবিট আর একটা ক্রেডিট। খেয়াল করবা। এখন আমরা একটু শিখবো, নগদান বইয়ের ডেবিট জেরের নাম কি ভাই, ব্যাংক জমা, ব্যাংক জমা। তাহলে নগদান বইয়ের ক্রেডিট জেরের নাম কি, ব্যাংক জমা তিরিক্ত, ব্যাংক জমা তিরিক্ত। তোমরা বুঝতেছো তো বিষয়টা। পাস বই বা ব্যাংক বিবরণীটা হবে তার বিপরীত, নগদান বইয়ের বিপরীত। তাহলে নগদান বই যেটা ডেবিট, পাস বইতে সেটা হয়ে যাবে ক্রেডিট। আবার নগদান বইতে যেটা ক্রেডিট, পাস বইতে সেটা হয়ে যাবে ডেবিট। তার মানে পাস বইতে ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এটা, আর ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমা। এখন প্রবলেমটা কি হয়, প্রবলেমটা কিচ্ছু না। একটা নির্দিষ্ট মাস শেষে মনে করো নগদান বইয়ের ডেবিটে আছে ধরো 10 টাকা, তাহলে পাস বইয়ের ক্রেডিটে কত থাকবে বলো, 10 টাকা, কারণ এই পাশে 10 টাকা জমা মানে এই পাশেও 10 টাকা জমা থাকবে। আবার নগদান বইয়ের ক্রেডিট পাশে আছে ধরো 15 টাকা, কথার কথা 15 টাকা না, ধরো 5 টাকা।
তাহলে পাস বই ডেবিটে থাকবে 5 টাকা, বুঝছো কিনা? তার মানে কোন জেরের সাথে কোন জের মিলবে? নগদান বইয়ের ডেবিট ব্যালেন্সের সাথে পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স মিলবে, বা ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স মিলবে, কারণ এটা ব্যাংকের হিসাব। আর নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্সের সাথে ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স মিলবে। কোনো কারণে, ধরো নগদান বইয়ে এখানে ছিল, কোনো কারণে হচ্ছে নগদান বই এখানে 10 টাকা, কিন্তু ব্যাংকে গিয়ে আমরা পেলাম 9 টাকা, তাহলে কি মিললো বলো? নগদান বই আর ব্যাংকের জের কি মিললো? মিললো না, কারণ এখানে 10, এখানেও 10 হতে হবে। যদি না মিলে, কেন মিলে নাই, কি কারণে মিলে নাই, সেই কারণ উদ্ঘাটন করে সেটা সংশোধন করার জন্য আমরা একটা বিবরণী প্রস্তুত করব, যেটার নামই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কি? আমরা দুইটা বই দেখলাম ব্যাংক সমন্বয় বিবরণী করার সময়, একটা হচ্ছে নগদান বই। এই নগদান বইয়ের ব্যালেন্সের সাথে কার বই মিলবে? ব্যাংক বিবরণী বা পাস বইয়ের একটা ব্যালেন্সের মিল হবে। খেয়াল করবা, পাস বইয়ে একটা ব্যালেন্স মিলবে। এই দুইটা ব্যালেন্সে নগদান বইয়ের ডেবিটের সাথে কে মিলবে? আমরা সবাই জানি পাস বইয়ের কি মিলবে? ক্রেডিট মিলবে। খেয়াল করবা। আবার ধরো নগদান বইয়ের ক্রেডিটের সাথে, নগদান বইয়ের ক্রেডিটের সাথে কে মিলবে? ব্যাংক বিবরণীর ডেবিট মিলবে। এই একটা জেরের সাথে আরেকটা জের মিলবে, এটা ডেবিটের সাথে এটার ক্রেডিট। আমাদের কে আসলা? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তাহলে নগদান বই ডেবিটের সাথে কে মিলবে ভাইয়া? নগদান বইয়ের ডেবিটের সাথে মিলবে হচ্ছে পাস বইয়ের ক্রেডিট। ওকে, পাস বইয়ের এই যে ক্রেডিট, আর নগদান বই ক্রেডিটের সাথে পাস বই বা ব্যাংক বিবরণী ডেবিট। এই যদি কোনো কারণে এই দুইটা জিনিস না মিলে, সেটা কি জন্য মিলবে না? এই না মিলার কারণ উদ্ঘাটন করে সেটা সংশোধন করার জন্য বা সমন্বয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করব, সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী আমরা মূলত প্রস্তুত করব কি কারণে? এই নগদান বইয়ের সাথে আমরা কার মিলাবো? ব্যাংক বিবরণীর মিল করব। তাহলে এটা হচ্ছে একটা মিলকরণ বিবরণী, সেজন্য এটাকে অনেকে ব্যাংক সমন্বয় বিবরণী না বলে ব্যাংক মিলকরণ বিবরণীও বলে। ক্লিয়ার কিনা আমরা বিষয়টা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কি? আমরা বলেছি যে কোনো একটা নির্দিষ্ট তারিখে, কোনো একটা কি তারিখে ভাইয়া? নির্দিষ্ট তারিখে, খেয়াল করবে, কোনো একটা নির্দিষ্ট তারিখে আমানতকারীর বই, আমানতকারী বলতে আমরা ব্যবসায়ীর বই বুঝবো, ব্যবসায়ীর বইয়ের সাথে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের যদি না মিলে, সেটার কারণ বিশ্লেষণ করে সেটা মিলকরণের জন্য আমরা ব্যবসায়ী কর্তৃক যে বিবরণী প্রস্তুত করা হবে, সেটাকে বলবো ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী আমানতকারী প্রস্তুত করলেও ব্যাংক বিবরণীটা বানায় হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। কারণ আমরা এখানে দুইটা বিবরণী দেখেছি। একটা দেখেছি কি ভাই? একটা দেখেছি হচ্ছে আমরা আমানতকারীর বই, নগদান বই, এটা ব্যবসায়ী প্রস্তুত করে, আর ব্যাংক বিবরণীটা প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। এখন এই ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়? কারণ কিছু ভুল হয়। কি ভুল হয়? কারণ নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর যদি ব্যালেন্সটা না মিলে, সেটা না মিলে কেন? কারণ ব্যবসায়ী কর্তৃক ভুল হতে পারে, যেটাকে আমরা আমানতকারীর ভুল বলবো। আমানতকারীর ভুল বলতে ব্যবসায়ীর ভুল, ব্যাংকের ভুল থাকতে পারে, আবার সময়ের একটা গ্যাপ থাকতে পারে। এই তিনটা কারণে আমাদের অনেক সময় এই দুইটা ব্যালেন্সের মধ্যে মিলে না। এখন দেখো তো, আমরা একটা বিষয় এখান থেকে আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত, ব্যাংক সমন্বয় বিবরণ যদি ক্লিয়ার কনসেপ্ট আমরা জানতে চাই, আমরা একটা বিষয় মাথায় রাখবো, নগদান বইতে যেটা ডেবিট করব ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট করবে, নগদান বইতে যেটা ক্রেডিট করব সেটাকে ব্যাংক বিবরণীতে ডেবিট করব। এতটুকু আমরা জাস্ট মাথায় রাখবো, আর কিছু মনে রাখার দরকার নাই। এবার আসো আমরা জেরগুলো নিয়ে কথা বলি। আমরা 4টা জের পেয়েছি। নগদান বইয়ে 2টা জের, একটা ডেবিট একটা ক্রেডিট। ব্যাংক বিবরণীতেও সেম, কয়টা জের? 2টা জের, একটা ডেবিট একটা ক্রেডিট। বলো, নগদান বই ডেবিট জের মানে কি জের? ব্যাংক জমা। আর নগদান বই ক্রেডিট জের মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। সেম একইভাবে ব্যাংক বিবরণীর ডেবিট জের মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক বিবরণীর ক্রেডিট জের মানে হচ্ছে ব্যাংক জমা। এই বিষয়টা বুঝছো কিনা তোমরা সবাই? একটু আমাকে জানাও কাইন্ডলি, যারা লাইভে আছো তারা একটু জানাও এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু আমরা সবাই ক্লিয়ার? আমি আশা করি তোমরা একটু কমেন্ট করবা তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা এতটুকু বুঝে থাকো, তাহলে আমি সার্থক। তোমরা আহ, মোটামুটি
ওকে, আমরা এতটুকু ক্লিয়ার, আমি যতটুকু বুঝতে পারলাম তোমরা মোটামুটি ইনশাল্লাহ এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই। সো আমরা এখন চলে যাব দেখো বিভিন্ন বিষয়। তাহলে আমরা চারটা জের পেয়েছি। কয়টা জের ভাই? চারটা জের। একটা হচ্ছে নগদান বইয়ে দুইটা জের। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত। আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা। সোজা কথা, এতটুকু মাথায় জি স্যার বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আছো। তো আমরা এই বিষয়টাই এখানে লিখলাম, নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক বিবরণী অনুযায়ী সেটা ক্রেডিট হবে। নগদান বই যেটা ডেবিট সেটা ব্যাংক বিবরণীতে ক্রেডিট, এটাকে আমরা ব্যাংক জমা বলবো। আবার নগদান বইয়ে যেটা ক্রেডিট সেটা ব্যাংক বিবরণীতে ডেবিট, এটাকে আমরা ব্যাংক জমাতিরিক্ত বলবো। এতটুকুতে আমরা সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আলোচনায় চলে যাব মেইন লেনদেনগুলোতে। আমরা মাথায় রাখবা ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা 6টা লেনদেন নিয়ে কাজ করব। কয়টা লেনদেন? 6টি লেনদেন। এই 6টি লেনদেন অনেকের কাছে অচেনা। যারা এই 6টা লেনদেন চিনবা তারা ব্যাংক সমন্বয় বিবরণী 1000% পারবা। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা খুবই সহজ, এই 6টা লেনদেন চেনা। তো এই লেনদেনগুলো আমাদের আগে চিনতে হবে ভাই, যে এই লেনদেনগুলা কি, এই লেনদেনগুলো আমরা কিভাবে বুঝবো, এই লেনদেনগুলা দিয়ে আমরা কিভাবে কি করব। আর লেনদেনগুলো চেনার জন্য একটা টেকনিক হচ্ছে, তুমি জাস্ট চিন্তা করবা লেনদেনটা মূলত কোথায় ঘটেছে। মানে আমাদের তো এখানে দুইটা বই আমরা একটু আগে আলোচনা করেছি, একটা হচ্ছে নগদান বই যেটা ব্যবসায়ীর বই। এই নগদান বইতে যাবতীয় যত হিসাব নিকাশ সব কে করবে? ব্যবসায়ী করবে। আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী যেটা ব্যাংকের বই। এই ব্যাংক বিবরণীতে যত হিসাব নিকাশ সব কে করবে? ব্যাংক কর্তৃপক্ষ করবে। খেয়াল করবা। তাহলে আমরা লেনদেনটা মূলত কোন পাশে ঘটেছে সেটা দেখব। আমরা দেখব লেনদেনটা কি নগদান বইতে ঘটেছে। খেয়াল করো, আমরা প্রথমে কি চিন্তা করবো? আমরা প্রথমে চিন্তা করবো লেনদেনটা কি নগদান বইতে ঘটেছে নাকি পাস বইতে ঘটেছে, কোথায় ঘটছে। যদি নগদান বইতে ঘটে থাকে সেটা কি নগদান বইতে ডেবিটে লিখেছি না ক্রেডিটে লিখেছি। আবার লেনদেনটা যদি ব্যাংক বিবরণীতে বা পাস বইতে ঘটে থাকে তাহলে কোথায়? ডেবিটে ঘটেছে, ডেবিটে ঘটেছে না ক্রেডিটে ঘটেছে। এই বিষয়টা চিন্তা করতে হবে। অর্থাৎ লেনদেনটা কোন পাশে কোন বইতে হয়েছে এবং কোন পাশে হয়েছে এটা মাথায় রাখলে আমাদের অঙ্ক ক্লিয়ার। তো আমরা লেনদেনগুলো নিয়ে একটু কথা বলি। এগুলো আমাদের কাছে নতুন নতুন মনে হবে অনেকের কাছে, তবে এটা খুবই সহজ একটা জিনিস। প্রথমে লেনদেনটার নাম হচ্ছে, খেয়াল করবা, পরিবহনাধীন চেক বলে এটাকে। অনেকে অনেকে বলে পথি মধ্যে চেক, মানে চেকটা পথের মধ্যে আছে। অনেকে এটাকে মাস পথে চেক বলে, অনেকে এটাকে বহনকৃত চেক বলে বা ট্রানজিটে জমা বলে। এটার মানে কি জানো? এটার মেইন কথা হচ্ছে আমার আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। খেয়াল করো, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, বাকি সব ভুলে যাও। এখানে যা যা আছে সবই ভুলে যাও। আমাদের লেনদেনটা হচ্ছে কি মূলত আদায়ের জন্য। খেয়াল করবো, আমি এখানে আবার লিখে দিচ্ছি, আদায়ের জন্য জমাকৃত চেক। জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক কি হয় নাই? আদায়, ব্যাংক কর্তৃক। আচ্ছা, এখানে এটা একটু মুছে দিচ্ছি আমি। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করতে পারে না, কথা কি বুঝছো কিনা? মেইন কথাটা হচ্ছে এটা। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এখন আমাকে তোমরা বলবা এই একটা লেনদেন, এই উপরের লেনদেনটা এটা আর কি। তাহলে লেনদেনটা মূলত কি? লেনদেনটার কথা হচ্ছে আমাদের যে চেকটা আদায় করার কথা ছিল সেটা ব্যাংক আদায় করে নাই। তাহলে কাজটা কোথায় ঘটেছে আমাকে তোমরা একটু বলো। এই কাজটা কি নগদান বইতে ঘটেছে না পাস বইতে বা ব্যাংক বিবরণীতে ঘটেছে? আমরা তো জানি আমাদের দুইটা বই, একটা হচ্ছে কি বই ভাই? নগদান বই। তোমরা একটু খেয়াল করবা, নগদান বই আমি জাস্ট আজকে লেনদেনগুলো বিশ্লেষণ করাবো। আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই, আমরা সবাই জানি। তো প্রত্যেকটা বইয়ের আবার দুইটা সাইড আছে, একটা হচ্ছে ডেবিট আর একটা ক্রেডিট। নগদান বইয়েরও দুইটা সাইড, ডেবিট এবং ক্রেডিট। এখন তোমরা আমাকে বলবা আদায়ের জন্য জমাকৃত চেক, এটার মানে কি জানো? আমার সাথে জুম অ্যাপে যে আসো সে কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলতে পারবা বুঝছো কিনা?
মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারো চাইলে, আর যদি পসিবল না হয় তাহলে থাক, সমস্যা নাই। তো আদায়ের জন্য জমা কিছু চেক, এই লেনদেনগুলো তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা আসলে কি বলছে, এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝছি সেটা আমাদের বোঝার জন্য খুবই জরুরি। আদায়ের জন্য জমা কিছু চেক ব্যাংক আদায় করে নাই, মানে হচ্ছে, খেয়াল করো, আমার আমার একজন দেনাদার ছিল, খেয়াল করো, দেনাদার কি ভাই? তোমরা তো সবাই দেনাদার বুঝো, যার কাছে আমি বাকিতে বিক্রি করেছি, ধারে বিক্রয় করেছি, ধারে পণ্য বিক্রয় করেছি, মনে করো একজনের কাছে আমি 10,000 টাকা। তো ধারে পণ্য বিক্রয় করলে আমার কি সৃষ্টি হয়? যার কাছে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি তার কাছ থেকে আমি টাকা পাবো। তো যার কাছ থেকে আমি টাকা পাবো সে আমার কি? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব কি? যাদের কাছে আমরা বাকিতে পণ্য বিক্রয় করি, হ্যাঁ, তাদের কাছে হচ্ছে আমরা কি করি? টাকা পাই। তো যার কাছ থেকে টাকা পাই সে, তার নাম হচ্ছে দেনাদার। তাহলে আমরা দেনাদারের কাছ থেকে চেক পাই। তো ধরো একজন দেনাদার, আমি তার কাছে 10,000 টাকার মাল বিক্রি করছি, তো সে আমাকে 10,000 টাকার একটা চেক দিয়েছে। কথা বুঝছো? তাহলে আমি টাকাটা কোথায় লিখবো বলো তো? ব্যবসায়ী কোথায় লেখে? ব্যবসায়ী লেখে মূলত নগদান বইতে। আমরা সবাই জানি ব্যবসায়ীর বই হচ্ছে নগদান বই। তাহলে ব্যবসায়ী চেকটা পেয়েছে, চেক পেলে সে কি করবে? নগদান বইতে এই 10,000 টাকা ডেবিট করবে। তাহলে নগদান বইতে আমাদের সূত্র মতে কি হয়? নগদান বইতে যেটা ডেবিট হবে, ব্যাংক সেটাকে কি করবে? পাস বইতে সেটাকে ব্যাংক ক্রেডিট করবে, তাই তো? কিন্তু এখানে কি হচ্ছে? আমরা আদায়ের জন্য চেক জমা দিয়েছি, যেহেতু আমরা নগদান বইতে ডেবিট করেছি, কিন্তু ব্যাংক সেটাকে আদায় করে নাই। তার মানে ব্যাংক সেটাকে ক্রেডিট করে নাই। বুঝছো কিনা বিষয়টা? এই লেনদেনটা বুঝছো কিনা তোমরা একটু আমাকে জানাও, খুব কাইন্ডলি দ্রুত জানাও। আমরা আজকে দুইটা লেনদেন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর বেশি বলবো না, ওকে? এই লেনদেনটা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। তাহলে আমরা আলোচনায় চলে যাব সামনে। জিনিসটা কি? আমি আমার দেনাদারের কাছে বাকিতে পণ্য বিক্রি করছি 10,000 টাকা। তো আমার দেনাদার সৃষ্টি হয়েছে 10,000। তার কাছ থেকে আমি 10,000 টাকা পাওয়ার কথা, সে আমাকে একটা চেক দিয়েছে। তাহলে এই চেকটা পাওয়ার সাথে সাথে আমি নগদান বইতে ডেবিট পাশে ব্যাংক কলামে লিখেছি। তাহলে ব্যাংক কি করবে? এই চেকটা যখন আদায় করবে তখন ব্যাংক তার ক্রেডিট পাশে 10,000 টাকা জমা করবে। কিন্তু আমি চেকটা জমা দিয়েছি ব্যাংকে, কিন্তু ব্যাংক এখনো টাকাটা আদায় করে নাই। বুঝছো কিনা? তাহলে আমার নগদান বইতে ডেবিট হয়েছে, ব্যাংকে কিন্তু ক্রেডিট করা হয় নাই। তার মানে এই লেনদেনটার ফলে আমার নগদান বইতে 10,000 টাকা বেশি থাকবে, কিন্তু ব্যাংকে কিন্তু 10,000 টাকা থাকবে না, কারণ ব্যাংক এটা সময় মতো এখন পর্যন্ত আদায় করে নাই। এটাই হচ্ছে এটার কথা। তাহলে প্রথম লেনদেনটা কি? প্রথম লেনদেনটা হচ্ছে, ভাইয়া, আমি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। তার মানে আমার নগদান বইতে টাকাটা বাড়িয়েছি, নগদান বইতে বেশি আছে, কিন্তু ব্যাংক সেটা সময় মতো আদায় করতে পারে নাই বিধায় ব্যাংকে বাড়ায় নাই, তার মানে ব্যাংকে কম আছে। তাহলে প্রথম লেনদেনটা আমরা যতটুকু আলোচনা করেছি, লেনদেনটা কি? যে আদায়ের জন্য, খেয়াল করো, এই যে লাস্টে আছে, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। সো এটা কি? এটা হচ্ছে আমি নগদান বইতে আমার দেনাদার কাছ থেকে আমি একটা চেক পেয়েছি 10,000 টাকার। এই 10,000 টাকার চেক পাওয়ার সাথে সাথে আমি নগদান বইতে ডেবিট করে ফেলেছি, কার নামে? দেনাদারের নামে। এখন এই দেনাদারের কাছ থেকে চেকটা আদায়ের জন্য আমি ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক সেটা সময় মতো আদায় করতে পারে নাই। হ্যাঁ, তো ব্যাংক সেটাকে আর এই যে দেনাদার নামে আর ক্রেডিট করতে পারে নাই, এই 10,000 টাকা ব্যাংক এখানে লিখতে পারে নাই। তো দিন শেষে কি হচ্ছে? আমার নগদান বইতে 10,000 টাকা বেশি দেখাবে, ব্যাংকে 10,000 টাকা কম দেখাবে। এটাই হচ্ছে এই লেনদেনের ফলাফল। তবে এই লেনদেনের অনেকগুলা নাম আছে। কি কি নাম? নামগুলো হচ্ছে, পথে মধ্যে চেক বলে, অনেকে মাঝ পথে চেক বলে, বহন পথে চেক বলে, ট্রানজিটে জমা বলে। অনেকে এটাকে বলে আদায়ের জন্য জমাকৃত চেক, কিন্তু ব্যাংক ক্রেডিট করে নাই। ক্রেডিট করে নাই মানে হচ্ছে জমা করে নাই। আমরা তো জানি ব্যাংকের ক্রেডিট মানে জমা। সো এই লেনদেনের ফলাফলটা কি আমরা বুঝতে পেরেছি? প্রথম লেনদেনটা সবাই একটু বলো, সবাই একটু কাইন্ডলি বলো, প্রথম লেনদেনটা আমরা ক্লিয়ার কিনা? হুম, দেখো, যদি ক্লাসটা মনোযোগ না দাও তাহলে কিন্তু ক্লাসটা বুঝবা না। অনেকেই দেখা গেছে মাঝখানে এসে ঢুকবা, অনেক কিছু বুঝবা না। সে- সেজন্য ক্লাসটা আগে বুঝতে হবে তোমাদেরকে, না বুঝলে কিন্তু হবে না।
তাহলে প্রথম লেনদেনটা আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। এখন আসো সেকেন্ড লেনদেন। দ্বিতীয় লেনদেনটা কি ভাইয়া? দ্বিতীয় লেনদেনটা হচ্ছে এটা, আমি একটু ক্লিয়ার করি। এটাকে বলা হয়, ধরো আমার একজন পাওনাদার যার কাছ থেকে আমি ধারে মাল কিনেছি, তুমি তোমাকে ব্যবসায়ী ভাবো, ধরো তুমি ধারে পণ্য ক্রয় করেছো 15,000 টাকার। তাহলে ধারে পণ্য ক্রয় করলে তুমি কি জাবেদা দিয়েছো তখন? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। মানে ধারে পণ্য ক্রয় করলেই কিন্তু তোমার একটা পাওনাদার সৃষ্টি হয়। তাহলে তুমি ধারে পণ্য কিনেছো, তার কারণে তোমার একজন পাওনাদার সৃষ্টি হয়েছে। তো পাওনাদারকে তুমি কত টাকা দিবা বলো তো? কত টাকা পরিশোধ করা লাগবে তোমার পাওনাদারকে? 15,000 টাকা। এই যে 15,000 টাকা পাওনাদারকে তুমি পরিশোধ করবা, কিভাবে করবা? তুমি নগদও দিতে পারো, চেকেও দিতে পারো। এখন তুমি পাওনাদারকে নগদ টাকা না দিয়ে তার পাওনাদার বরাবর একটা চেক ইস্যু করেছো। চেক ইস্যু করা মানে হচ্ছে আমি আমার পাওনাদারকে ওই 15,000 টাকা নগদে না দিয়ে একটা চেক দিয়ে দিলাম। বুঝছো কিনা? তাহলে আমি যে পাওনাদারকে একটা চেক দিয়ে দিলাম, তাহলে এটা আমার কোত্থেকে কমবে? আমার নগদান বইয়ে, আমরা জানি নগদান বইয়ে নগদ টাকা এবং চেকের হিসাব থাকে। সো নগদান বইয়ে আমার এই চেকটা ক্রেডিট হয়ে যাবে কত টাকা দামে? 15,000 টাকা দামে। বুঝছো কিনা? এখন নগদান বই যদি ক্রেডিট হয়ে যায়, তাহলে এই টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ কি করবে? আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে কমা কমা, কারণ চেকের সকল হিসাব তো ব্যাংকের সাথে। সো নগদান বইতে যদি ক্রেডিট হয়, ব্যাংক সেটাকে কি করবে? অবশ্যই অবশ্যই ডেবিট করে ফেলবে। এটা হচ্ছে সিস্টেম। কিন্তু দেখো, আমি আমার পাওনাদারকে চেক দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমি নগদান বইতে কমিয়েছি। আমি নগদান বইতে কি করেছি? এই 15,000 টাকার যে চেক দিয়েছি, আমি নগদান বইতে ক্রেডিট করেছি 15,000 টাকা। নগদান বইতে ক্রেডিট করেছি 15,000 টাকা। কথা বুঝছো কিনা? নগদান বইতে ক্রেডিট করেছি, কিন্তু ব্যাংক সেটাকে ডেবিট করে নাই। 15,000 কেন ডেবিট করে নাই? কারণ হচ্ছে কি, আমার পাওনাদার বরাবর আমার যে চেকটা ইস্যু করা হয়েছে সেটা ব্যাংকে উপস্থাপন করে নাই। কে করে নাই? ওই পাওনাদার। মনে করো স- রহমানকে তুমি চেকটা দিয়েছো, হ্যাঁ, ওই রহমান সাহেব তোমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো যায় নাই, টাকাটা তোলে নাই। তুমি তো ভাই তোমার নগদান বইতে এটাকে কমিয়ে ফেলছো, কিন্তু সে এখন পর্যন্ত তোমার ব্যাংকে যায় নাই এবং চেকটা সে কি করে নাই? এখনো তুলে নেয় নাই। হ্যালো? তাহলে কি হচ্ছে এই লেনদেনের ফলে? কি হচ্ছে দেখো, আমার নগদান বই থেকে 15,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে ঠিক, ব্যাংকে মাইনাস হচ্ছে না, কারণ আমার পাওনাদার এখনো ব্যাংকে যায় নাই, টাকাটাও তুলে নেয় নাই। এটা হচ্ছে সিস্টেম। তাহলে এই দুইটা লেনদেন যারা বুঝবা তারা বাকিগুলা ইজিলি বুঝবা। প্রথম লেনদেনটা কি ছিল? প্রথম লেনদেনটা ছিল আমি আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিয়েছি। খেয়াল করো, আমি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, সেজন্য আমি কি করেছি? নগদান বইতে ডেবিট করেছি। কিন্তু ব্যাংক আদায় করে নাই বিধায় ব্যাংক সেটাকে ক্রেডিট করে নাই। আর এই লেনদেনটা কি ছিল? এই লেনদেনটা হচ্ছে ভাইয়া, আমি আমার পাওনাদারকে চেক পরিশোধ করে দিয়েছি, আমি নগদান বইতে মাইনাস করেছি, কিন্তু আমার ওই পাওনাদার ব্যাংকে গিয়ে টাকাটা এখনো তোলে নাই। তার মানে ব্যাংকে এখনো মাইনাস করা হয় নাই। তার মানে প্রথম লেনদেনের কারণে আমাদের নগদান বইতে বেশি দেখাচ্ছিল, ব্যাংকে কম দেখাচ্ছিল। আর এই লেনদেনের কারণে কি হচ্ছে? আমার নগদান বইতে কম দেখাচ্ছে, কিন্তু ব্যাংকে যেহেতু এখনো পরিশোধ করে নাই, ব্যাংকে বেশি দেখাচ্ছে। আমরা এই দুইটা লেনদেন বুঝছি কিনা? যারা লাইভে আছো তারা একটু জানাও, কারণ লাইভে থেকে জানালে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। তাহলে এই দুইটা লেনদেন যারা বুঝবা তারা কিন্তু অঙ্ক পারবা। এই দুইটা লেনদেন কিন্তু প্রত্যেকটা অঙ্কে থাকবে, প্রত্যেকটা অঙ্কে। তাহলে লেনদেন দুইটা কি আমাদের চিনতে হবে। যে লেনদেনের প্রথম লেনদেনের কাজটা কি ছিল দেখো, আমি আবারও বলে দিচ্ছি। প্রথম লেনদেনটা মানে হচ্ছে আমার আদায়ের জন্য জমাকৃত চেক। হুম, আমার আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করে নাই, মানে আমি আদায়ের জন্য জমা দিয়েছি, আমি নগদান বইতে বাড়িয়েছি, ব্যাংক আদায় করে নাই, মানে ব্যাংকে এখনো বাড়ে নাই, মানে ব্যাংকে কম আছে। তাহলে এই লেনদেনের কারণে নগদান বইতে বেশি থাকবে, ব্যাংক বিবরণীতে কম থাকবে, যার কারণে আমরা সমন্বয় করব পরে। দ্বিতীয় লেনদেনটা কি ছিল ভাইয়া? দ্বিতীয় লেনদেনটা ছিল আমাদের এটা, যে আমার বকেয়া চেক যেটা, অর্থাৎ আমার পাওনাদার বরাবর, হ্যাঁ, চেক ইস্যু করেছি, আমি আমার পাওনাদারকে চেক দিয়ে দিয়েছি,
কিন্তু পাওনাদার আমার ব্যাংক থেকে টাকা তুলে নেয় নাই। তো আমি নগদান বইতে কমিয়েছি, কিন্তু ব্যাংকে কি আছে, আমার ব্যাংক বিবরণীতে আমার কি আছে, বেশি আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই দুইটা লেনদেন বুঝলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, বাকি লেনদেনগুলো খুবই সহজ। ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে আগে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আমাকে, তাহলে আমি প্রশ্নের উত্তরও দিতে পারবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। ওকে, আনমিউট করতে পারো। জুম অ্যাপে যারা আছো তারা সরাসরি প্রশ্ন করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। তাহলে আমরা মোটামুটি সামনের লেনদেনগুলো, আমরা জাস্ট মাত্র 6টা লেনদেন শিখবো। তো আজকে 2টা লেনদেন নিয়ে কথা বলবো, কারণ আজকে তো বেসিক আলোচনা করেছি। সো আজকে 2টা লেনদেন নিয়ে আমরা কথা বলেছি। 2টা লেনদেন কি, আমি জাস্ট আবারও তোমাদের সুবিধার্থে আবারও একটু বলি, দেখো খুবই সহজ বিষয়, এটাকে এত পেছানোর কিছু নাই। প্রথম লেনদেনটা হচ্ছে ভাইয়া কি, প্রথম লেনদেনটা হচ্ছে আমাদের আদায়ের জন্য জমাকৃত চেক। আদায়ের জন্য জমাকৃত চেক, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তোমরা জাস্ট এতটুকু বুঝবা, আদায় হয়নি। এই লেনদেনটার কারণে কোথায় বেশি আছে, নগদান বইতে বেশি আছে না পাস বইতে বেশি আছে? আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, তার মানে আমরা নগদান বইতে আদায় করেছি। মানে আমি নগদান বইতে আমার দেনাদার কাছ থেকে চেক পাইছি, তো আমি নগদান বইতে কি করছি, বাড়াইছি। কিন্তু ব্যাংক এখনো কি করে নাই, আদায় করে নাই। তার মানে ব্যাংক বিবরণীতে এখনো বাড়ানো হয় নাই, মানে ক্রেডিট করা হয় নাই। কারণ আমরা তো শুরুতেই বলছি আমি নগদান বইতে যেটা ডেবিট করব ব্যাংক সেটাকে কি করবে, ক্রেডিট করবে। কিন্তু ব্যাংক এখনো ক্রেডিট করে নাই। হ্যাঁ, ডেবিট ক্রেডিট সেম হলো না, সেজন্য তো আমরা সেম করব। সেম হবে না তো, কারণ আমি নগদান বইতে বাড়াইছি, ব্যাংক বাড়ায় নাই, যার কারণে তো আমি অঙ্কটা করে সমাধান করব। কারণ ব্যাংক বাড়া নাই, এখন আমি সমাধান করতে হলে এখানে বাড়াবো। এটাই তো কাজ, এই লেনদেনগুলো নিয়ে আমরা কাজ করব। কথা বুঝছো কিনা? তুমি জাস্ট বুঝো কাজটা কোন বইতে হয়েছে, কোন পাশে হয়েছে, আর কিছু বোঝার দরকার নাই। বাকি জিনিস তুমি এমনি পারবা। কারণ ডেবিট ক্রেডিট সেম হয় নাই বিদায়ী আমাদের অঙ্ক মিলে নাই, সেজন্যই আমরা ব্যাংক সমন্বয় করতে আসছি। যদি এখানে ডেবিট করতাম এখানে ক্রেডিট করতাম, তাহলে তো আমার আর নতুন করে অঙ্ক করা লাগতো না। বুঝছো কিনা? তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক, আমার দেনাদার কাছ থেকে আমি চেক পাইছি, সেই চেকটা আমি নগদান বইতে বাড়িয়েছি, ডেবিট করেছি। ওকে, আমি নগদান বইতে বাড়িয়েছি, দেখো। কিন্তু ব্যাংক আদায় করে নাই, ব্যাংক বাড়ায় নাই। দ্যাট মিনস আমার এখানে যদি 10,000 টাকা প্লাস হওয়ার কথা ছিল, প্লাস করেছি আমি। ব্যাংকের ক্রেডিট পাশেও তো 10,000 টাকা প্লাস থাকার কথা, কিন্তু ব্যাংক সেটা করে নাই। বিধায় আমাদের নগদান বই আর ব্যাংক বিবরণীর ব্যালেন্স মিলে না। আর সেটার জন্যই মূলত আমরা ব্যাংক সমন্বয় করব। এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি জাস্ট জিনিসটা মাথায় রাখো, যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মানে হচ্ছে এটা কি চেক, অনাদায়ী চেক। এই অনাদায়ী অনাদায়ী চেক বা এটাকে আমরা ট্রানজিটে জমা বলি, ট্রানজিটে জমা বা পথি মধ্যে জমা। হ্যাঁ, বা পথি মধ্যে চেক বা মাস পথে চেক বা বহন পথে চেক বলে। এই চেকের কারণে কি হয়, আর একটু বুঝান ভাইয়া, ক্লিয়ার না? এতক্ষণ কি ছিল না সিয়াম? মানে লাইনটা তুমি একটু চিন্তা করো, লাইনটা হচ্ছে কি, লাইনটা হচ্ছে দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করে না। এখন কথা হচ্ছে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ভাইয়া এটা, তোমরা শুরু থেকে থাকলে ক্লিয়ার হয়ে যেটা। তুমি তোমার একজন দেনাদার, দেনাদার বলতে কাকে বুঝি আমরা ভাই, যার কাছ থেকে আমি টাকা পাবো। মাথায় রাখবা, হিসাব বিজ্ঞানের দেনাদার মানে হচ্ছে যার কাছে আমি বাকিতে মাল বিক্রি করেছি। হ্যাঁ, তার কাছে আমি এখন টাকা পাবো। তো যার কাছে আমি টাকা পাবো সে আমার দেনাদার। তো সে আমাকে টাকা দিবে, সে আমাকে নগদ টাকার পরিবর্তে সে আমাকে একটা কি দিয়েছে, নগদ টাকা না দিয়ে একটা চেক দিয়েছে। এই চেকটা পাওয়ার সাথে সাথে আমি নগদান বইতে, কারণ চেক এবং নগদ টাকার হিসাব আমরা নগদান বইতে রাখি, আমরা সবাই জানি। তাহলে নগদান বইতে বাড়াবো। কিন্তু আমি নগদান বইতে যে চেকটা বাড়িয়েছি, আমার এই নগদান বইয়ের বিপরীতে ব্যাংকে একটা হিসাব আছে না আমার প্রতিষ্ঠানের। তাহলে ব্যাংকে এই চেকটা জমা হলে নগদান বইতে ডেবিট হবে ঠিক, ব্যাংকে সেটা কি হবে, অবশ্যই ক্রেডিট হবে। কিন্তু যেহেতু ব্যাংক এখনো টাকাটা পায় নাই, আদায় করতে পারে নাই, ব্যাংকে টাকাটা এখনো জমা হয় নাই, মানে ব্যাংকে নাই। তার মানে এই লেনদেনের ফলে কি হচ্ছে, এই লেনদেনের ফলে আমার নগদান বইতে কি হচ্ছে, আমার নগদান বইতে 10,000 টাকা
বেশি দেখাচ্ছে, ব্যাংকে 10,000 টাকা জমা কম দেখাচ্ছে। এটাই হচ্ছে কথা। নাজমুল হক সিয়াম, বিষয়টা বুঝছো কিনা ভাইয়া? এই কারণে আমার নগদান বইয়ের ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স মিলবে না। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয় নাই মানে কি? আদায় হয়, আমি মুছে দিলাম সব, আমি আবারও দেখাচ্ছি। তোমার নগদান বইতে টাকাটা তোমার প্লাস করা আছে, কিন্তু তুমি ব্যাংক বিবরণীতে সেটা কি করো নাই, বাড়াও নাই। এটাই হচ্ছে কথা। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পথিমধ্যে চেক বা মাস পথে চেক। অনেকে পরিবহনাধীন চেকও বলে। মানে এটার মেইন কথা হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক কি হয় নাই, আদায় হয় নাই। মানে আমি আমার দেনাদার কাছ থেকে চেক পাইছি, সেই চেক পাওয়ার সাথে সাথে আমি নগদান বইতে কি করব, দেনাদারের নামে এখানে টাকাটা বাড়াবো 10,000 টাকা। হ্যাঁ, এই 10,000 টাকা ধরো চেক পাইলাম, কিন্তু ব্যাংক তো আদায় করে নাই ভাই। ব্যাংক আদায় করলে সেটাকে কোথায় করতো, এখানে করতো। ব্যাংক আদায় করে নাই বিধায় বাড়ায় নাই। তার মানে এই লেনদেনের ফলে কি আছে, জাস্ট এটা মনে রাখো, নগদান বইতে আমার বেশি থাকবে 10,000 টাকা, ব্যাংকে যেহেতু আদায় করে নাই ব্যাংকে কম থাকবে। জাস্ট সেম এটাই, এই লেনদেনটার কাজই হচ্ছে এটা। নাজমুল হক সিয়াম, এখন কি বুঝছো এই লেনদেনটার ফল, কি বুঝতে পেরেছো? এই লেনদেনটার ফল বুঝছো কিনা তুমি সেটা বলো আমাকে। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। তাহলে এটা নগদান বইতে আমাদের বেশি থাকবে, আর ব্যাংক বিবরণীতে কম থাকবে বা পাস বইতে কম থাকবে। একটু কমেন্টে জানাও কোনো প্রবলেম থাকলে। আর আদায়, চেক আদায় করবো কার কাছ থেকে, সবসময় মনে রাখবা দেনাদারের কাছ থেকে। যার কাছ থেকে আমি টাকা পাবো বাকিতে বিক্রয় বাবদ, সেই হচ্ছে আমার দেনাদার বা প্রাপ্য হিসাব। সো প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পরিবর্তে আমি চেক পেয়েছি, আমার নগদান বইতে বাড়ছে। কিন্তু ব্যাংক আদায় করে নাই মানে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয় নাই, মানে ব্যাংকে বাড়ে নাই, মানে ব্যাংকের এই পাশে হয় নাই বিধায় ব্যাংকে কি আছে, ব্যাংক বিবরণীতে কম আছে। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড লেনদেনটা ছিল কি ভাই? আমি বলছি সেকেন্ড লেনদেনটাও একই রকম গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বকেয়া চেক বা অপরিশোধিত চেক বলি। চেকটা কি, যে আমার যে পাওনাদার আছে, যে আমার কাছে টাকা পাইতো, যে আমার কাছে টাকা পাইতো, এখন ধরো পাওনাদারকে, যে আমার কাছ থেকে টাকা পায়, তো তাকে আমি টাকার পরিবর্তে আমি যদি চেক দিয়ে দিই, চেক ইস্যু বলে এটাকে। চেক ইস্যু করলে আমার নগদ টাকা চলে যাবে, নগদ টাকার পরিবর্তে আমার এখন কি চলে যাবে, চেক চলে যাবে, না ব্যাংকে টাকা চলে যাবে, ব্যাংক থেকে টাকা চলে যাবে। তো এখন নগদান বইতে কি করব আমি, মাইনাস করে দিব। ধরো আমার কাছ থেকে সে 5,000 টাকা পেতো, তো তাকে আমি নগদ টাকা না দিয়ে চেক দিলে আমার নগদান বইতে টাকা কমে যাবে ভাই। তো নগদান বইতে যদি কমে যায়, ব্যাংক থেকে তো টাকাটা সে নিয়ে যাবে, সে তো আমার আর ক্যাশ থেকে নিচ্ছে না, কারণ আমি চেক দিয়ে দিচ্ছি। মানে সে আমার ব্যাংকে যাবে, ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষকে যখন সে চেকটা দেখাবে, তখন ব্যাংক কর্তৃপক্ষ কি করবে, আমার এখানে যেটাকে আমি ক্রেডিট করেছি, আমরা আগে বলছি ব্যাংক সেটাকে ডেবিট করবে। তাহলে ব্যাংক কি করবে, ব্যাংক এখান থেকে কমিয়ে দিবে। কিন্তু ভাই, আমি তাকে চেক দিয়েছি ঠিকই, সে এতই দয়াবান এখন পর্যন্ত আমার ব্যাংকে যায় নাই, ব্যাংকে গিয়ে চেকটা এখনো উপস্থাপন করে নাই, তাহলে ব্যাংক কি তাকে টাকা দিবে? দিবে না। তাহলে কি হবে? তাহলে আমি আমার নগদান বইতে কমালাম ঠিকই 5,000 টাকা, সে ব্যাংক কিন্তু কমাবে না। কেন কমাবে না? ব্যাংকের তো মাথা খারাপ হয় নাই, কারণ ব্যাংক তো এখনো টাকাটা, চেকটা পায় নাই বুঝে তার কাছ থেকে, কারণ সেই পাওনাদার দয়া দেখিয়ে এখন পর্যন্ত তোমার ব্যাংকে যায় নাই, টাকাও তুলে নেয় নাই। দ্যাটস ওয়াই তোমার কি হচ্ছে, চেক ইস্যু করেছো, তোমার নগদান বইতে কমে গেছে, কিন্তু ইস্যুকৃত চেকটা ব্যাংক কর্তৃপক্ষ এখনো পায় নাই বিদায়, ব্যাংকে উপস্থাপন করা হয় নাই বিদায়, বা পাওনাদার ব্যাংকে যায় নাই বিদায় ব্যাংক সেটাকে কমাবে না। তার মানে এই লেনদেনের ফলে কি হবে, আমার নগদান বইতে কম হবে, কম দেখাবে, ব্যাংকে যেহেতু কমাবে না, ব্যাংকে কি, ব্যাংক বিবরণীতে কি দেখাবে, বেশি দেখাবে। আমরা মনে হয় এই দুইটার লেনদেন বুঝতে পেরেছি। বকেয়া চেক বা অপরিশোধিত চেক, যেটাকে আমরা বলি অনুপস্থাপিত চেক, অথবা এটাকে আমরা বলি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। নাজমুল হক সিয়াম ক্লিয়ার, হাবিবুর রহমান ক্লিয়ার, ইফতি আহমেদ ক্লিয়ার। তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো তো?
আচ্ছা একটু বলো তো, ক্লাসটা করে কি মনে হচ্ছে? ক্লাস কি ভালো হচ্ছে? তোমাদের কি ভালো লাগতেছে? তোমরা কি আমার কথা বুঝতেছো? একটু জানাও তো। এই দুইটা লেনদেনই আমি আজকে বুঝাবো। আগামীকালকে বাকি দুইটা লেনদেন নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের তো স্টুডেন্ট খুবই কম, রেসপন্স যদি একটু ভালো না হয় তাহলে এত সুন্দর করে ক্লাস নিয়ে কষ্ট করে তো লাভ হবে না। তাহলে আমরা বেশি শেখার দরকার নাই, আমি টোটাল 6টা লেনদেন শিখাবো বলছি। তার মধ্যে কঠিন যে দুইটা লেনদেন, হ্যাঁ, ওই দুইটা লেনদেন নিয়ে আজকে আলোচনা করেছি। কারণ এই দুইটা লেনদেন পারলে ব্যাংক সমন্বয় বিবরণী তুমি পারবা। এই দুইটা লেনদেন পারবা না মানে ব্যাংক সমন্বয় পারবা না। তাহলে সংক্ষেপে একবার আলোচনা করে দিই যে ব্যাংক সমন্বয় বিবরণী কি। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে একটা বিবরণী যেখানে আমাদের নগদান বইয়ের ডেবিট ব্যালেন্সের সাথে ব্যাংকের ক্রেডিট ব্যালেন্সের আমরা মিল করব, আর নগদান বইয়ের ক্রেডিটের সাথে ব্যাংকের ডেবিট ব্যালেন্সের মিল করব। অর্থাৎ আমরা নগদান বইতে যেটা ডেবিট করব, ব্যাংক বিবরণী বা পাস বই সেটা পাস বইতে কি করবে, ক্রেডিট করবে বা জমা করবে। আমাদের নগদান বই ডেবিট মানে জমা, ব্যাংকের পাস বইয়ের ক্রেডিট মানে হচ্ছে জমা। ঠিক তার উল্টো, আমাদের নগদান বইয়ের ক্রেডিট মানে হচ্ছে, মনে করো যে কোনো খরচ বা উত্তোলন, এই জিনিসগুলা। ব্যাংকের ডেবিট মানে হচ্ছে খরচ বা উত্তোলন। মানে আমরা নগদান বইতে যেটাকে ক্রেডিট করবো, ব্যাংক সেটাকে ডেবিট করবে। আরেকটা বিষয় হচ্ছে, কোনো একটা লেনদেন বিশ্লেষণ করার সময় আমরা চিন্তা করব সেটা কোথায় ঘটেছে, নগদান বইতে না ব্যাংক বিবরণী বা পাস বইতে। তো আজকে দুইটা লেনদেন নিয়ে আমরা আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম প্রথম লেনদেনটা কি ছিল। প্রথম লেনদেনটা ছিল ভাইয়া এটা, যে পথের মধ্যে চেক বা মাস পথে চেক বা বহন পথে চেক, যেটাকে আমরা ট্রানজিটে জমা বলি। এই এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করে নাই। এই লেনদেনটা কোথায় ঘটেছে? নগদান বইতে ঘটেছে। কারণ আমি দেনাদারের কাছ থেকে চেক পাইতাম, সে আমাকে টাকা দিয়েছে, আমি নগদান বইতে ডেবিট পাশে বাড়িয়েছি, কিন্তু ব্যাংক এখনো চেকটা আদায় করতে পারে নাই বিধায় ব্যাংক এখনো জমা করে নাই, ক্রেডিট করে নাই। সো এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে আমার নগদান বইতে টাকাটা আমি বাড়িয়েছি, ডেবিট করেছে, কিন্তু ব্যাংক সেটাকে এখনো আদায় করে নাই। এই যে বলা আছে ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, তো ব্যাংক কর্তৃক আদায় হলে বা জমা হলে ক্রেডিট হতো, সেজন্য ব্যাংকে ক্রেডিট হয় নাই। দ্যাটস ওয়াই নগদান বইয়ের সাথে পাস বইয়ের মিলবে না। এটা হচ্ছে প্রথম লেনদেন। পরের লেনদেন আমরা বলছি বকেয়া চেক বা অনুপস্থাপিত চেক বা অপরিশোধিত চেক। যেটা মানে কি? যেটা মানে হচ্ছে আমার পাওনাদার বরাবর আমি চেক ইস্যু করেছি, কিন্তু ব্যাংকে সেই পাওনাদার চেকটা উপস্থাপন করে নাই। যার কারণে কি হচ্ছে, এই লেনদেনের ফলে কি হচ্ছে, আমার যে পাওনাদারকে আমি চেক দিয়েছি, আমি নগদান বই থেকে এটাকে মাইনাস করে দিয়েছি। হ্যাঁ, আমার নগদান বইতে এটা মাইনাস, কিন্তু যেহেতু পাওনাদার এই চেকটা এখন পর্যন্ত উপস্থাপন করে নাই, তার মানে ব্যাংক এটাকে এখনো কমায় নাই, ব্যাংকে বেশি আছে। সো এই দুইটার লেনদেন আমরা বেসিক সহ আলোচনা করলাম। আগামী কালকের ক্লাস ঠিক 9টায় হবে ইনশাল্লাহ। আমরা 9টায় ব্যাংক সমন্বয় বিবরণীর বাকি যে বেসিক অংশ আছে সেটা নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটা আমি এতটুকু পর্যন্ত রাখবো। আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, তোমাদের লাইভে একটু উপস্থিতি বাড়াবা, বন্ধু বান্ধবকে একটু শেয়ার করবা। কারণ আমি যেভাবে ক্লাসগুলা নিচ্ছি, এই ক্লাসগুলা করলে ইনশাল্লাহ তোমার অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়ার জন্য আর কিছু করা লাগবে না। আমার এখানে একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। আমি তোমাদের জন্য একটা স্পেশাল নোট রেডি করছি, এটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে। জাস্ট আমি একটা বিষয় দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো, একটু যদি খেয়াল করো, আমরা তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি হিসাব বিজ্ঞানের। আমাদের 26 27 যারা আছে তাদের জন্য আমি জাস্ট একটা বিষয় একটু দেখাই। তোমাদের অ্যাকাউন্টিং এর একটা স্পেশাল সাজেশন আমি রেডি করেছি, কোন কোন অধ্যায়ের জন্য কি কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা সাজেশন তৈরি করেছি। আমি একটু ও, দেখালে ক্লিয়ার হয়ে যাবা। আহ, একটু, এই যে আমরা একটু চলে যাচ্ছি, দেখো এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান। আহ, প্রথম পত্রে দেখো, আমাদের হিসাব বিজ্ঞানের দুইটা পত্র তো আমরা জানি। তো এখানে দুইটা পত্রের মধ্যে আমরা এখানে প্রথম পত্রের বিষয়টা তোমাদেরকে একটু দেখাই, যেটা তোমাদের জন্য কাজে লাগবে। একটু আলোচনা দেখাই যে আমাদের যে অ্যাকাউন্টিং বিষয়টা, অ্যাকাউন্টিং প্রথম পত্রে আমরা অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ তুমি কি পড়বা, তোমাকে কি পড়তে হবে সেই বিষয়টা। তো এখানে দেখো অধ্যায় 1 হিসাব বিজ্ঞান পরিচিতি। এই যে হিসাব বিজ্ঞান পরিচিতিতে ক নাম্বারের জন্য, কতে 2 নাম্বারের জন্য যে প্রশ্নটা আসে, কি কি আসতে পারে প্রত্যেকটা জিনিস, খ এবং গ এর জন্য কি আসতে পারে। আবার হিসাবের বইসমূহ দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, ক
এর জন্য কি কি আসতে পারে, কি কি প্রশ্ন কতে থাকতে পারে, খ এবং গতে কি কি প্রশ্ন থাকতে পারে। দেখো, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী প্রত্যেকটা এইভাবে আছে, প্রত্যেকটা সাজেশন। এটা কিন্তু, এই সাজেশনটা কিন্তু আমার পেইড বেসের স্টুডেন্টকে আমি দিই। তো আমি ইয়ে করছি, যদি সম্ভব হয় তোমরা যদি রেসপন্স দেখাতে পারো, নিয়মিত ক্লাসে আসো, বন্ধু বান্ধবকে শেয়ার করো, আমাদের পেইড কোর্সে অ্যাড না হলেও আমি কিছু সাজেশন, কিছু জিনিস তোমাদেরকে একেবারে সুন্দর করে রেডি করা আছে। দেখো, প্রত্যেকটা বিষয়, এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দেখো প্রত্যেকটা অধ্যায় এভাবে আছে, এভাবে আমাদের ফাইন্যান্স, মার্কেটিং, হ্যাঁ, সবকিছুরই আছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আর ইনশাল্লাহ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবকে একটু নক করে দিবা, আমরা যাতে ক্লাসগুলো খুব সুন্দরভাবে করতে পারি। সবাই সবাইকে একটু সহযোগিতা করব। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই বন্ধু বান্ধব যারা আছে কমার্সের স্টুডেন্ট, স্পেশালি এইচএসসি 26 এবং 27, তাতে 27-এর জন্য আমার স্পেশাল একটা প্ল্যান আছে, 26-এর জন্য একটা প্ল্যান আছে। পাশাপাশি অ্যাডমিশন টেস্টের যারা স্টুডেন্টগুলো আছে, আমার দীর্ঘ প্রায় 15 বছরের বেশি অভিজ্ঞতা, তোমরা একটু সবাইকে যুক্ত করে দিও। আমরা নিয়মিতভাবে এই পেজ থেকে ক্লাস নেব। না, আমি এখন পর্যন্ত প্রথম, আমি তোমাদের জন্য ফার্স্ট ক্লাস নিয়েছি আজকে, কারণ আমাকে বলেছে এই ক্লাসটা নেওয়ার জন্য। প্রথম পত্রের প্রথম অধ্যায়ও শেষ হয় নাই, দ্বিতীয় অধ্যায়ও শেষ হয় নাই, বা এগুলো আমার পেইড বেসের স্টুডেন্টদের শেষ করে দিয়েছি, কিন্তু প্রিন্টে আমি পড়াই নাই। তো তোমরা যদি চাও তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী শেষ করার পর, আমরা এই অধ্যায়টা শেষ করার পর এরপরে আমরা কি করব, আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেষ করতে পারবো, র্যামিলটাও শেষ করতে পারবো। সো এটা খুবই তোমাদের জন্য ভালো হবে, কারণ ব্যাংক সমন্বয় অনেকের কাছে জটিল মনে হতে পারে, বাট আমার কাছে এটা কিন্তু খুবই সহজ। আমি আজকে দুইটা লেনদেন শিখেছি, জাস্ট এই দুইটা লেনদেন পারলে তুমি অনেক অঙ্ক পারবা। তো এরপরে আমরা প্রথম অধ্যায় এইভাবে সাজেশন সহ আলোচনা করবো। দেখো, সাজেশন গুলা দেখলে তোমার একবারে চোখ জুড়িয়ে যাবে। অর্থাৎ তোমার নাম্বারের জন্য কি আসতে পারে, এই যে মালিকের বিনিয়োগ বা প্রারম্ভিক মূলধন, নিট ক্রয় বিক্রয়, হ্যাঁ, চালান, ক্যাশমাও কি আসতে পারে সেটাই আমি দিয়ে দিয়েছি। আবার খ আর গ এর জন্য তোমার কি আসতে পারে, হুম, কি কি প্রশ্ন আসতে পারে, তোমার একেবারে স্পেশাল সাজেশন এটা। সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার, আমি আশা করবো তোমরা এই জিনিসগুলাকে হেলায় ফেলবা না। এটা তোমাদের জন্য আমার একটা আমানত, আমি তোমাদেরকে দিয়ে দেবো, সবগুলাই জিনিস পাবা আর অধ্যায় ভিত্তিক সাজেশন পাবা। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দেখো, আমি একটা বিষয় তোমাদের জন্য করতেছি, সেটা হচ্ছে তোমরা যারা আহ আমার পেইড বেসিস স্টুডেন্ট আছো বা ফ্রি ক্লাস যারা করো, তাদের জন্য আমি একটা ইয়ে রাখতে চাই, সেটা হচ্ছে তাদেরকে আমি প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। হ্যাঁ, অধ্যায় ভিত্তিক সাজেশন, মানে একটা অধ্যায়ের জন্য আমি তোমাকে 5টা অঙ্ক দিব। এই 5টা অঙ্ক করলেই ওই অধ্যায়ের জন্য আর অঙ্ক করা লাগবে না, 5টা অঙ্ক করবা, তুমি সব শেষ করতে পারবা। সো এইভাবে আমরা ক্লাসগুলো করাবো প্রতিনিয়তই। জাস্ট প্রত্যেক অধ্যায়ের জন্য, একটা অধ্যায়ের জন্য তুমি যদি 5টা অঙ্ক করো, এমন ভাবে দিব ওই 5টা অঙ্কের মধ্যেই তোমার কমন হয়ে যাবে, 100% কমন আসবে। কথা বুঝছো কিনা? অ্যাকাউন্টিং এ কিন্তু এভাবে অনেকে কমন ফেলতে পারে না। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই বন্ধু বান্ধব সব যুক্ত হয়ে যাবা। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম, কথা হবে আবারও সামনের ক্লাসগুলোতে। ভালো থাকবা সেই পর্যন্ত। আমরা ইনশাল্লাহ যাতে করে সবাই ক্লাসগুলা কন্টিনিউ করতে পারি, আমি সেই ভরসা রাখবো তোমাদের কাছে। তোমাদের কাছে এ পর্যন্ত